হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমরা ভিটামিনের পার্ট 2 পর্যন্ত পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 3, ভিটামিন সম্পর্কে পড়বো। তো এখানে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রাইট দ্য রিলেশন অফ ভিটামিন এ উইথ বিটা ক্যারোটিন। এখানে ভিটামিন এ এর সাথে বিটা ক্যারোটিনের কী ধরনের সম্পর্ক রয়েছে। তো বিটা ক্যারোটিন হচ্ছে তোমার এই যে ভিটামিনের একটা প্রিকারসর। এই বিটা ক্যারোটিনটা কিন্তু ভিটামিন এ এর সাথে রিলেটেড, অর্থাৎ বিটা ক্যারোটিনই কিন্তু ভিটামিন এ এর প্রিকারসর। তো এখানে belongs to a group of pigments called carotenoids found mainly in plant based food. এটা হচ্ছে তোমার প্লান্ট বেসড বিভিন্ন তোমার উদ্ভিজ্জ জাতীয় যে খাবার আছে সেইগুলোর মধ্যে তোমার হচ্ছে এই বিটা ক্যারোটিনটা পাওয়া যায়। যেমন হচ্ছে আমরা জানি গাজর, টমেটো, মিষ্টি কুমড়া, এইগুলোতে হচ্ছে বিটা ক্যারোটিন পাওয়া যায়। তো এটার যেই আরেকটা নাম আছে সেটা হচ্ছে তোমার ক্যারোটিনয়েডস। তো এখন এই বিটা ক্যারোটিন কিভাবে ভিটামিন এ এর সাথে তোমার রিলেশন আছে, বা এটার সাথে কিভাবে কানেক্টেড, বা একই এটার ভিটামিন এ এর প্রিকারসর হিসেবে কিভাবে কাজ করে, তো সেটা হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে দেখো প্রো ভিটামিন এ অ্যাক্টিভিটি। বিটা ক্যারোটিন ইজ কনভার্টেড ইনটু ভিটামিন এ অর রেটিনল। ভিটামিন এ এর আরেক নাম রেটিনল। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভিটামিন এর অপর নাম হচ্ছে রেটিনল। তো ওই বিটা ক্যারোটিন হচ্ছে তোমার ভিটামিন এ তে কনভার্ট হয় আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে সেখানে। তো সেখানে একটা এনজাইমের প্রভাবে আর কি এই রিয়াকশনটা হয়ে থাকে। সেই এনজাইমের নাম হচ্ছে বিটা ক্যারোটিন 15-15 মোনো অক্সিজেনেজ। তো ওয়ান মলিকিউল অফ বিটা ক্যারোটিন ক্যান yield 2 molecules of retinol। অর্থাৎ তোমার হচ্ছে এখানে একটা বিটা ক্যারোটিন থেকে হচ্ছে দুইটা রেটিনাল মলিকিউল উৎপন্ন করতে পারে। তারপরে হুইচ ক্যান বি ফার্দার কনভার্টেড টু রেটিনল অর রেটিনল এফসিটি। সেই রেটিনল থেকে বিটা ক্যারোটিন থেকে দুইটা রেটিনল উৎপন্ন হবে এবং সেই রেটিনল পরবর্তীতে কনভার্ট হয়ে রেটিনল অর রেটিনয়িক অ্যাসিডে রূপান্তর হবে। তো তারপরে সোর্স অফ ভিটামিন এ ফ্রম প্লান্টস। প্লান্টস থেকে আমরা কোন কোন খাবার থেকে বা কোন কোন প্লান্ট থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এটা হচ্ছে তোমার এই যে ক্যারোটস, সুইট পটেটোস, স্পিনাচ, এইগুলা থেকে মূলত ভিটামিন এ পাওয়া যায় বিভিন্ন। তারপর আরও যে সবজি আছে যে বললাম যে এখানে পামকিন, টমেটো। তারপরে এর কিছু এই বিটা ক্যারোটিন অর্থাৎ ভিটামিন এর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন আছে। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশনটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম বিং প্রোভিটামিন, বিটা ক্যারোটিন অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রোটেক্টিং সেলস ফ্রম অক্সিডেটিভ ড্যামেজ। আমাদের সেল প্রতিনিয়ত অক্সিডেটিভ ড্যামেজের মাধ্যমে এটা নষ্ট হয়ে যায়, তো সেটাকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ভিটামিনটা কাজ করে থাকে। তারপর রেগুলেশনের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। এটা হচ্ছে বিটা ক্যারোটিন, দ্য বডি রেগুলেটস দ্য কনভার্সন অফ বিটা ক্যারোটিন টু ভিটামিন এ ডিপেন্ডিং অন ইটস নিডস, রিডিউসিং দ্য রিস্ক অফ ভিটামিন এ টক্সিসিটি ফ্রম প্লান্ট সোর্স। তো এখানে ভিটামিন এ টক্সিসিটি এটা হতে তোমার প্রিভেন্ট করে, রিডিউস করে, অর্থাৎ আমাদের বডিতে যদি ভিটামিন এ এক্সেসিভ পরিমাণে থাকে সেটা কিন্তু আমাদের বডিতে সেটা টক্সিসিটি তৈরি করবে। তো সেটাকে আমাদের বডির জন্য যেন সেটা হার্মফুল না হয় এই জন্য সেটা কিন্তু আবার বিটা ক্যারোটিন কী করে ভিটামিন এ তে কনভার্ট করে ফেলে। সেই জন্য এই রেগুলেশন প্রসেসটা কিন্তু আমাদের বডিতে থাকে, এর জন্য ব্যালেন্স থাকে। প্লান্ট সোর্স থেকে এটা ভিটামিন এ তে কনভার্ট করে ফেলে। আচ্ছা, এটা হচ্ছে তোমার গেল ভিটামিন এ আর হচ্ছে বিটা ক্যারোটিন। তাহলে বিটা ক্যারোটিন থেকে কিন্তু ভিটামিন এ আমরা দুইটা কিন্তু কনভার্সন দেখতে পেয়েছি। তো এটাই মূলত এদের যে ফাংশনটা। তাহলে এখন এটার রিলেশনটা আমরা বুঝতে পেরেছি যে কীভাবে এর রিলেশনটা আছে এর সাথে। তো ভিটামিন এ গেল, এরপরে হচ্ছে আসি ভিটামিন ডি। ভিটামিন ডি এর ক্ষেত্রে হচ্ছে বলছে ডিসকাস দ্য রোল অফ ভিটামিন ডি ইন বোন অ্যান্ড টিথ ফর্মেশন। বোন আর টিথ ফর্মেশনের ক্ষেত্রে ভিটামিন ডি এর যে ভূমিকাটা সেটা। ভিটামিন ডি প্লেস এ ক্রিটিক্যাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড মেনটেন্যান্স অফ হেলদি বোনস অ্যান্ড টিথ, প্রাইমারিলি থ্রু ইটস রেগুলেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস মেটাবলিজম। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা শেষ।
এখানে হচ্ছে ভিটামিন ডি আমাদের ডেভেলপমেন্টের জন্য, তারপর গ্রোথ এবং আমাদের হেলদি বোন, টিথ, এই সব কিছুর জন্য কিন্তু ভিটামিন এ ডি আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে এটার যে একটা রেগুলেশন প্রসেস, সেই প্রাইমারিলি থ্রু ইটস রেগুলেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস মেটাবলিজম। এটার মূলত রেগুলেশন প্রসেসটা হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস মেটাবলিজম প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। এখন দেখো এটা কিভাবে হচ্ছে আমাদের বডিতে কাজ করে। ইনহ্যান্সেস ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস অ্যাবজর্পশন। ভিটামিন ডি হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনটা বৃদ্ধি করে থাকে ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন থেকেই ক্যালসিয়াম এবং ফসফেটটা অ্যাবজর্পশনটাকে বৃদ্ধি করে থাকে। উইদাউট সাফিসিয়েন্ট ভিটামিন ডি, ডায়েটারি ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস আর পুরলি অ্যাবজর্ব। ভিটামিন ডি যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু আমরা খাবার থেকে যে ক্যালসিয়াম বা ফসফরাসটা পাচ্ছি সেটা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যাবজর্ব করতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু একটা তোমার হচ্ছে ডেফিসিয়েন্সি থেকে যাবে। ইভেন ইফ দ্য ইনটেক ইজ এডুকেট, যদিও তুমি এখানে খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে তুমি ক্যালসিয়াম ফসফরাস গ্রহণ করো না কেন, কিন্তু যদি পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস ঠিকমতো কাজ করতে পারবে না। তো এটার কিন্তু আবার একটু এই জন্য ব্যালেন্স করার জন্য কিন্তু সঠিক মাত্রায় এটা দুইটাই থাকতে হবে। তারপরে হচ্ছে মেনটেন্স ব্লাড ক্যালসিয়াম লেভেলস। তোমার হচ্ছে when blood calcium levels are low, vitamin D stimulates bone resorption by activating osteoclast। মানে যখন তোমার বডিতে ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে তখন হচ্ছে ভিটামিন ডি অ্যাক্টিভ হয়ে যায়, তখন ভিটামিন ডি স্টিমুলেট করবে তোমার বোন রিজর্পশন বাই অ্যাক্টিভেটিং অস্টিওক্লাস্ট টু রিলিজ ক্যালসিয়াম ফ্রম বোন ইনটু ব্লাড। তখন হচ্ছে এই যে ক্যালসিয়াম তোমার বোন থেকে ব্লাডে রিলিজ করবে ভিটামিন ডি। যখন ক্যালসিয়াম লেভেল আমাদের, যখন ক্যালসিয়াম ঘাটতি থাকে বা কমে যায় তখন কিন্তু যে অস্টিওক্লাস্ট এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। অস্টিওক্লাস্ট মানেই হচ্ছে বোন থেকে ক্যালসিয়াম রিলিজ করবে আমাদের ব্লাডে। প্রমোটস ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনিস। তারপরে হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব করতে এটা আবার হেল্প করবে কিডনিতে। This ensures a steady supply of calcium for bone mineralization and other vital functions like nerve conduction and muscle contraction। এইভাবে ওই যে অস্টিওক্লাস্ট এই প্রসেসটা যদি প্রতিনিয়ত চলতে থাকে, অর্থাৎ আমাদের যদি ক্যালসিয়াম লেভেলটা সবসময় কম থাকে তখন কিন্তু আমাদের এই যে অস্টিওক্লাস্ট এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন অ্যাক্টিভ হলে তখন হবে কি আমাদের বোন কিন্তু উইক হয়ে যেতে থাকবে, কারণ কি বোন থেকে ওই যে ক্যালসিয়াম রিলিজ হয়ে যাবে, ক্যালসিয়াম রিলিজ হয়ে কোথায় চলে যাবে, সেটা ব্লাডে চলে যাবে, সেটা ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, এই জন্য এটাও মেনটেন করতে হয়। এটা ভিটামিন ডি এটা মেনটেনেন্স করে থাকে। তারপরে হচ্ছে তোমার আসো প্রমোটস বোন মিনারেলাইজেশন। ভিটামিন ডি হেল্পস ডিপোজিট ক্যালসিয়াম ফসফরাস ইনটু দ্য বোন ম্যাট্রিক্স। এটা শুরুতেই বলা হয়েছে যে ভিটামিন ডি হচ্ছে তোমার হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের এটাকে ব্যালেন্স করে থাকে এবং এটা কাজ করে থাকে। দিস লিডস টু দ্য ফর্মেশন অফ স্ট্রং ডেন্স অ্যান্ড প্রপারলি স্ট্রাকচার বোনস অ্যান্ড টিথ। এবং বোন আর টিথের ক্ষেত্রে এটা, এর গঠনের ক্ষেত্রে এটা ভালোভাবে আর কি এটার যে গঠনগত যে ফাংশন আছে সেই ক্ষেত্রে এটা কাজ করে। তারপর হচ্ছে সাপোর্টস টুথ ডেভেলপমেন্ট, এনশিওরস মিনারেলাইজেশনস অফ ডেন্টিন অ্যান্ড এনামেল ইন টিথ। এটা দাঁতের ক্ষেত্রে ডেন্টিন এবং এনামেলের মিনারেলাইজেশনের ক্ষেত্রেও কাজ করে। ডেফিসিয়েন্সি ডিউরিং চাইল্ডহুড ক্যান লিড টু ডিলে টু এরাপশন অ্যান্ড ডিফেক্টিভ এনামেল। এটা ডেফিসিয়েন্সি যখনই হবে তখনই কিন্তু দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। অনেকে দাঁতের সমস্যা, দাঁতে ব্যথা বা হচ্ছে অনেকে দাঁতে যে পোকা লাগা বলি যে ক্ষয় হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এটা ছোট থেকেই আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন সঠিক মাত্রায় সব কিছুই থাকে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি ভিটামিন ডি এর ক্ষেত্রে প্রথম যেই ফাংশনটা দেখেছি ইনহ্যান্স ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে মেনটেন্স ব্লাড ক্যালসিয়াম লেভেলস, এরপরে হচ্ছে প্রমোটস বোন মিনারেলাইজেশন এবং ফাইনালি সাপোর্টস টুথ ডেভেলপমেন্ট। এটা গেল। তারপরে হচ্ছে হুইচ ভিটামিন টেকস পার্ট ইন ফর্মেশন অফ ব্লাড। আমাদের কোন কোন ভিটামিনগুলো হচ্ছে তোমার ব্লাড ফর্মেশনের জন্য ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আছে ভিটামিন বি12। ঠিক আছে, বি12 হচ্ছে একটা আছে, তারপরে বি9 অর্থাৎ ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে
এবং ভিটামিন সি, এই 4টা ভিটামিন হচ্ছে আমাদের ব্লাড ফর্মেশনে কাজ করে থাকে। তো এটা কিভাবে কাজ করে থাকে আমরা জাস্ট একটু দেখি, বর্ণনাটা দেখলে এটা বুঝতে পারবে। এখানে B12 হচ্ছে, আমরা জানি B12 এর আরেকটা নাম হচ্ছে কোবালামিন। তো এটা ব্লাড ফর্মেশনে কিভাবে কাজ করে? B12 is crucial for the formation of red blood cells, অর্থাৎ আরবিসি বলা হয়, রেড ব্লাড সেলকে আরবিসি বলা হয়। ইট প্লেজ এ কি রোল ইন দ্য সিনথেসিস অফ ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ সিনথেসিসের একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, স্পেশালি ইন র্যাপিডলি ডিভাইডিং সেলস লাইক দোজ ইন দ্য বোন ম্যারো আর ব্লাড সেলস আর প্রোডিউসড। এবার ইট হেল্পস ইন দ্য ম্যাচুরেশন অফ রেড ব্লাড সেল, এটা আবার এই যে রেড ব্লাড সেলকে ম্যাচুরেশন অর্থাৎ এদের পরিপক্ক হতেও সাহায্য করে, যাতে তারা এটা ফাংশনালি ভালোভাবে কাজ করতে পারে। ডেফিসিয়েন্সি ইন B12 can lead to megaloblastic anemia where RBC are abnormally large and ineffective. এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, মেগালোব্লাস্টিক এনিমিয়া। মেগালোব্লাস্টিক এনিমিয়া হচ্ছে এই B12 এটার ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। অনেক সময় এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, এখানে ভিটামিন B12 এর অভাবে এই মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়ে থাকে, যেখানে হচ্ছে আরবিসি আর অ্যাবনর্মালি লার্জ অ্যান্ড ইনইফেক্টিভ। এখানে আরবিসি হচ্ছে তোমার অস্বাভাবিকভাবে বড় সাইজের হয়ে থাকে এবং এরা অকার্যকর থাকে। তারপরে হচ্ছে ভিটামিন B9, তাহলে ভিটামিন B12 এটা ব্লাড ফর্মেশনের জন্য কাজ করছে। তারপরে ভিটামিন B9, ভিটামিন B9 এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। তো এই ফলিক অ্যাসিড হচ্ছে কিভাবে কাজ করে, এটা হচ্ছে তোমার ভিটামিন B12 যেটা, এটার সাথে হচ্ছে কাজ করে ইন দ্য ফর্মেশন অফ রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেলের ফর্মেশনের জন্য কাজ করে থাকে। ইট ইজ এসেনশিয়াল ফর ডিএনএ সিনথেসিস, এটাও আগেরটার মতোই ডিএনএ সিনথেসিস এবং কোষ বিভাজনের ক্ষেত্রে, বোন ম্যারোতে কোষ বিভাজনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তারপরে আমাদের যে হেলদি ব্লাড সেল ফর্মেশনের জন্য এটা কাজ করে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ক্যান অলসো লিড টু মেগালোব্লাস্টিক এনিমিয়া, ফলিক অ্যাসিডের অভাবে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়ে থাকে, তবে B12 এর এটা বেশি আর কি। তারপরে হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কেও ব্লাড ফর্মেশনের জন্য কাজ করে থাকে। এখানে ভিটামিন কে ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং অ্যাজ ইট ইজ ইনভলভড ইন দ্য প্রোডাকশন অফ ক্লটিং ফ্যাক্টরস, প্রথ্রম্বিন ফ্যাক্টরস। এখানে আমরা ফ্যাক্টরসগুলোর নাম আজকে অন্য আগের পার্টে আমরা পড়েছি। তো আমরা জানি ভিটামিন কে এর কি ফ্যাক্টর আছে। ভিটামিন কে তো ব্লাড ক্লটিং এর জন্য কাজ করে, এটা আমরা জানি। ইট ডাজন্ট ডিরেক্টলি এফেক্ট রেড ব্লাড সেল ফর্মেশন বাট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন এনশিওরিং দ্যাট ব্লাড ভেসেলস রিমেইন ইনট্যাক্ট অ্যান্ড ব্লাড কোয়াগুলেটস প্রপারলি আফটার ইনজুরি। মানে এইটা হচ্ছে ভিটামিন কেটা হচ্ছে সরাসরি তোমার ব্লাড ফর্মেশনের জন্য কাজ করে না, বাট ধরো তোমার কোথাও ইনজুরি হলো, সেক্ষেত্রে ব্লাড ফ্লোটা আটকায় রাখা বা সেই ব্লাডকে কোয়াগুলেট করে রাখা, রক্ত বন্ধ করার যে প্রসেসটা, এটা এই ক্ষেত্রে তোমার ভিটামিন কেটা কাজ করে থাকে। তো এইভাবে হচ্ছে নিরপেক্ষ মানে ইনডিরেক্টলি হচ্ছে ব্লাড ধরে রাখা, ধারণ করার জন্য আর কি কাজ করে থাকে। তারপরে আসো ভিটামিন সি, ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি সাপোর্টস আয়রন অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট হুইচ ইজ ক্রুশিয়াল ফর হিমোগ্লোবিন প্রোডাকশন ইন রেড ব্লাড সেল। ভিটামিন সিও একইভাবে ডিরেক্টলি রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য কাজ করছে না, এটা হচ্ছে তোমার আয়রন অ্যাবজর্পশনকে প্রমোট করছে। তো আয়রন অ্যাবজর্পশন আবার হচ্ছে তোমার হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য কাজ করছে, হিমোগ্লোবিন প্রোডাকশন আবার তোমার আরবিসি এর সাথে হচ্ছে, এইভাবে হচ্ছে তোমার ইনডিরেক্টলি কাজটা হচ্ছে। তাহলে ভিটামিন সি আর হচ্ছে ভিটামিন কে, এই দুইটা ভিটামিন ইনডিরেক্টলি কাজ করছে। আর ভিটামিন B12 অ্যান্ড ভিটামিন B9 অর্থাৎ ফলিক অ্যাসিড এবং কোবালামিন এটা সরাসরি আরবিসি ফর্মেশনের সাথে কাজ করছে। এইভাবে হচ্ছে ব্লাড ফর্মেশনের জন্য ভিটামিন কাজ করে। তারপরে হচ্ছে তোমার এখানে আছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের কিছু নাম আর কি আমরা জানবো। অ্যান্টিঅক্সিডেন্ট প্রথমে আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট আবার কি। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্টস আর কম্পাউন্ডস that help protect cell from damage caused by free radicals and reactive oxygen স্পেসিস। আমাদের বডিতে হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর এবং এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ করে ফেলছে।
করে ফেলে রেগুলারলি। এজন্য এটাকে হচ্ছে আমাদের নিউট্রালাইজ করার জন্য আমাদের কিন্তু বিশেষ কিছু খাবার বা বিশেষ কিছু লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনতে হয় এবং কিছু পন্থা অবলম্বন করতে হয় এটাকে নিউট্রালাইজ রাখার জন্য, যেন আমাদের বডি পার্টটাকে আমরা হেলদি রাখতে পারি বা এই যে অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমরা যেন রিলিফ পাই। তো সেই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেরকমই একটা কম্পাউন্ড, যেটা হচ্ছে ওই যে আমাদের ফ্রি রেডিক্যালস বডিতে রিয়াকশনের মাধ্যমে তৈরি হচ্ছে, সেটার মাধ্যমে যে ড্যামেজ হয়ে যাওয়ার প্রবণতা সেটা থেকে হচ্ছে আমাদেরকে সুরক্ষা দিয়ে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তো এটা বিভিন্ন ডিজিজ থেকে আমাদেরকে সাহায্য করে থাকে। যেমন তোমার এই অ্যান্টিঅক্সিডেন্ট এই সমৃদ্ধ মানে এই অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ আমাদের ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করতে পারবে এইরকম বৈশিষ্ট্য ধারণ করে আছে কোন কোন ভিটামিন। সেই ভিটামিনগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কীভাবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেখো। ভিটামিন সি ইজ এ পাওয়ারফুল ওয়াটার সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা যখন ভিটামিনের ক্লাসিফিকেশন করেছিলাম তখন কিন্তু পড়েছিলাম যে ভিটামিন সি হচ্ছে কি, ভিটামিন বি অ্যান্ড সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। এখন এটা আবার ওয়াটার সলিউবল অ্যান্টিঅক্সিডেন্টও বটে, দ্যাট হেল্পস নিউট্রালাইজ ফ্রি রেডিক্যালস ইন দ্য বডি। এই যে দেখো আমাদের বডিতে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হবে সেই ফ্রি রেডিক্যালসগুলোকে আমাদের বডিতে হচ্ছে নিউট্রালাইজ করে দিবে এই ভিটামিন সি। ইট প্রোটেক্টস সেল মেমব্রেনস, প্রোটিন অ্যান্ড ডিএনএ ফ্রম অক্সিডেটিভ ড্যামেজ। এছাড়াও এটা আমাদের সেলের মেমব্রেন, তারপরে প্রোটিন এবং ডিএনএকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করবে। It also regenerates other antioxidants like vitamin E back to their active form. এটা এছাড়াও অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলোকেও প্রয়োজন অনুসারে সে রিজেনারেট করতে পারে, যেমন ভিটামিন ই আছে এটার অ্যাক্টিভ ফর্মও সে রিজেনারেট করতে পারে। তো এর মূল ফাংশনটা হচ্ছে এটা কোলাজেন সিনথেসিস করবে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ইমিউন সিস্টেম বুস্ট করবে, আয়রন অ্যাবজর্পশনের জন্য সাহায্য করবে, আর হচ্ছে স্কিন হেলথের জন্য কাজ করে। তো এটা হচ্ছে ভিটামিন সি এরটা গেল। এখন ভিটামিন ই আছে। ভিটামিন ই আমি প্রথমে বলি, এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে ভিটামিন তার মধ্যে ভিটামিন সি আছে, আর হচ্ছে ভিটামিন ই আছে এবং ভিটামিন এ। এই তিনটা হচ্ছে তোমার ভিটামিন। আর তোমার যদি অন্যান্য যদি বলি তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট মিনারেলসের ক্ষেত্রে সেলেনিয়াম আছে, জিঙ্ক আছে, আবার কোএনজাইম কিউ10 আছে। এটাও হচ্ছে তোমার আর এটাও তোমার অ্যান্টিঅক্সিডেন্ট নিউট্রিয়েন্ট আর কি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আর কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তাহলে এখানে ভিটামিন ইটা একটু দেখি ভিটামিন ই কীভাবে কাজ করে। ভিটামিন ই এর আরেকটা নাম হচ্ছে টোকোফেরল। এই ভিটামিন ই ইজ আ ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। এটাও ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট দ্যাট প্রোটেক্টস লিপিড রিচ মেমব্রেনস সাচ অ্যাজ দোজ ইন দ্য ব্রেন হার্ট ফ্রম অক্সিডেটিভ ড্যামেজ। এটাও একইভাবে আগেটার মতো আমাদের অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। ইট হেল্পস প্রিভেন্ট দ্য অক্সিডেশন অফ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আদার লিপিডস ইন সেল মেমব্রেনস। এবং এটা হচ্ছে কী করে যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের মানে ভালো হেলথের জন্য বা হার্ট ডিজিজের জন্য বা মানে হেলদি যেই ফ্যাটি অ্যাসিড, যেটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কুখা আর কি যেটা বলে, এইটার অক্সিডেশনটাকে প্রিভেন্ট করবে, যেটা আমাদের শরীরের জন্য ভালো। অ্যান্ড আদার লিপিডস ইন সেল মেমব্রেনস, এবং অন্যান্য সেল মেমব্রেনকেও প্রোটেক্ট করবে, হুইচ ক্যান লিড টু সেল ড্যামেজ অ্যান্ড ইনফ্লামেশন, এবং সেল ড্যামেজ এবং ইনফ্লামেশন থেকেও রক্ষা করবে। ভিটামিন ই অলসো হ্যাজ এ রোল ইন ইমিউন ফাংশন অ্যান্ড স্কিন হেলথ। এছাড়াও এর ইমিউন ফাংশন আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও এটি কাজ করে থাকে। তাহলে ভিটামিন ইটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা লাস্ট যেটা করবো ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন এ অর্থাৎ রেটিনল অ্যান্ড বিটা ক্যারোটিন। এটা কিভাবে কাজ করে আমরা জানি। বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ এর একটা কি প্রিকারসর। এটা হচ্ছে ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট। এই এটা কিন্তু আবার ফ্যাট সলিউবল, আগের দুইটা কিন্তু বি অ্যান্ড ই ছিল ওয়াটার সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা হচ্ছে ফ্যাট সলিউবল অ্যান্টিঅক্সিডেন্ট দ্যাট নিউট্রালাইজেস ফ্রি রেডিক্যালস। এই অ্যান্টিঅক্সিডেন্ট মানেই হচ্ছে ফ্রি রেডিক্যালসকে নিউট্রালাইজ করবে, যেটা আমাদের শরীরের জন্য দরকার। আর ভিটামিন এ itself in the form of retinol and retinoic acid plays an indirect antioxidant role by supporting immune function, vision and skin health. এখানে রেটিনল আর রেটিনয়েক অ্যাসিড এটা হচ্ছে তোমার ইনডিরেক্টলি
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। আর এখানে হচ্ছে তোমার এই যে ইমিউন ফাংশনের ক্ষেত্রে, তারপরে আমাদের দৃষ্টি শক্তির ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে ভিটামিন এটা কাজ করে থাকে। তো এটা ইনডিরেক্টলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভূমিকা রাখে। বিটা ক্যারোটিন হ্যাজ বিন স্টাডিড ফর ইটস পোটেনশিয়াল রোল ইন প্রিভেন্টিং অক্সিডেটিভ স্ট্রেস রিলেটেড ডিজিজ লাইক ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ। এছাড়াও এটা বিভিন্ন ক্যান্সার, তারপরে হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস রিলেটেড যেই ডিজিজগুলো আছে, ক্যান্সার এবং হার্ট ডিজিজ, এইগুলো থেকেও প্রিভেন্ট করে। এটা হচ্ছে ভিটামিনের 3টা ভিটামিনের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভূমিকা। আর এখন এটার সাথে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টেরটাও জেনে রাখি যে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কি কি আছে। তো মানে আমরা তো ভিটামিনেরটা জানলামই, তোমাদের এখানে ভিটামিনের চ্যাপ্টারের সাথে আমি মাইক্রোনিউট্রিয়েন্টেরটা দিয়ে দিচ্ছি, যে কারণ এগুলোও খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে প্রথমে যেটা আছে সেলেনিয়াম। সেলেনিয়াম হচ্ছে ট্রেস মিনারেল দ্যাট ওয়ার্কস উইথ ভিটামিন ই টু প্রোটেক্ট সেল। এই যে সেলেনিয়াম কিন্তু ভিটামিন ই এর সাথে কাজ করে থাকে আমাদের সেলটাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে হচ্ছে জিঙ্ক, অ্যান এসেনশিয়াল মিনারেল উইথ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ সাপোর্টিং ইমিউন ফাংশন। জিঙ্কও কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটা ইমিউন ফাংশনের জন্য কাজ করে। আরেকটা হচ্ছে কোএনজাইম কিউ10, এটাও অ্যান্টিঅক্সিডেন্ট, এটা এনার্জি প্রোডাকশনের জন্য কাজ করে থাকে কোএনজাইম কিউ10। তো এটা হচ্ছে তোমার হচ্ছে গেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে ইয়েগুলো ছিল, নিউট্রিয়েন্ট ছিল। তো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তো তোমাদের প্রশ্নে যদি আসে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, তাহলে এই যে ভিটামিন 3টা পর্যন্ত লিখলেই হবে। আর বাকি এগুলো হচ্ছে আমি জাস্ট জানার জন্য এটার সাথে অ্যাড করে দিয়েছি, লিখে দিয়েছি নট ভিটামিনস, এতটুকু লিখলেই হবে। তো এখানে হচ্ছে আমি পুরো প্রসেসটা কীভাবে কাজ করছি তোমরা যাতে সহজে বুঝতে পারো, এই জন্য আমি বিস্তারিতভাবে দিয়েছি। আর মোটামুটি ভিটামিনের চ্যাপ্টারটা আজকে শেষ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি এটার সাথে আমি অ্যাড করে প্রয়োজনে আমি পুনরায় আবার ক্লাস নিব যেগুলো টপিক বাদ থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।